ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদি বহুল আলোচিত বৈঠক, শেখ হাসিনাকে ফেরত, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমস্টেক সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা, সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চিকিৎসা সেবায় বাংলাদেশিদের ভারতে নির্ভরতা কমলেও চীনে খুলেছে নতুন দুয়ার। ঢাকায় বিশ্বমানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে বেইজিং, দেশেই উন্নত সেবার পরামর্শ। মার্কিন শুল্কারোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ, নতুন বাজারে রফতানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, লঞ্চ, বাস, ট্রেনে বাড়ছে চাপ, সবার চোখে মুখে সুখস্মৃতি। সার্ভার জটিলতায় 15 ঘন্টা পর অনলাইনে রেলের টিকিট বিক্রি শুরু। বিনোদন কেন্দ্রে এখনো উৎসবের আমেজ। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হাতি দেখে শিশুদের উচ্ছ্বাস। ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের ঢল। এবং অবশেষে প্রেসিডেন্ট পদ হারালেন ইউন সুক ইয়েল। অভিশংসনের পক্ষে রায় দিলেন দক্ষিণ কোরিয়ার আদালত। সিউলের রাস্তায় লাখো মানুষ, নিরাপত্তা জোরদার। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বহুল আলোচিত বৈঠকে মিলিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার মধ্যে আলোচনায় শেখ হাসিনাকে ফেরত, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া গঙ্গার পানি বন্টন চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়েও কথা হয়। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলেও উল্লেখ করেন শফিকুল আলম। ব্যাংকক থেকে নাজমুস সালেহীর রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। থাইল্যান্ডের ব্যাংককে সাংগ্রিলা হোটেলে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত এই বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। ভারতে বসে পতিত স্বৈরাচারীর উস্কানিমূলক বক্তব্য নিয়েও কথা হয়েছে তাদের মাঝে। আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। শফিকুল আলম বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধ নিয়েও। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। বৈঠকটিকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেন প্রেস সেক্রেটারি। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানে বসেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। তাই সরকারের তরফ থেকে ভারতের কাছে চিঠি দিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তবে তাতে সাড়া মেলেনি। ফলে দুই দেশের যে সম্পর্ক তাতে বেশ টানাপোড়েন চলছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো তাতে দুদেশের সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক গতিতে ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বৈঠকের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে।
বিমস্টেক সম্মেলনের সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের যে দ্বিপক্ষীয় বৈঠক, সেটি আসলে বিমস্টেক সম্মেলন শেষ হওয়ার পর সাইড লাইনে এই দুই নেতার একটি যে বহুল প্রত্যাশিত, যেটি নিয়ে আসলে গত কয়েক মাস ধরেই বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা চলছে, সেই বৈঠকটি আজকে অনুষ্ঠিত হয়েছে। যে কারণে বিমস্টেক সম্মেলন যে বিমস্টেকের যে আঞ্চলিক দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে থাকলেও সব কিছু ছাপিয়ে আজকে হোটেল সানগ্রিলা এবং এখানে আগত যেই গণমাধ্যম কর্মীরা রয়েছে অথবা যে সমস্ত ডেলিগেটরা রয়েছেন, তারা তো সবাই মিলে এই বিষয়টাই নিয়েই আসলে এখন নানা রকম জল্পনা কল্পনা চলছে যে এটি আসলে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কে টানাপোড়েন তা কিছুটা হলেও লাঘব হবে, অন্তত যেই সম্পর্কের এখন যে তিক্ততা রয়েছে তা কিছুটা হলেও কাটিয়ে অন্তত নতুন করে সম্পর্ক উন্নয়নের যে পথ সেটি আসলে কিছুটা হলেও প্রশস্ত হবে, এমনটি মনে করছেন এখানে যারা আছেন। বিশেষ করে যারা দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স যারা পর্যালোচনা করেন, যাদের আগ্রহ রয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে, তারা মূলত ভারত এবং বাংলাদেশের যে সাম্প্রতিক সময়ের যে ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে তারা যারা জানাশোনা করে এবং যাদের যে পড়াশোনা রয়েছে, তারা মূলত এখন তাকিয়ে আছেন এটার আসলে প্রভাব কেমন হয়। অর্থাৎ আপনি জানেন যে ভারতের পালিয়ে গেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির এখন পর্যন্ত কোনো জবাব ভারতের পক্ষ থেকে দেয়নি। আজকে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা শফিকুল আলম, তিনি আসলে নিশ্চিত করেছেন, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস তা আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে, বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে। তার মানে যে শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করেই কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন। কিন্তু তিনি যেহেতু এখন চিঠি দিয়েও সাড়া পাননি, এখন দ্বিপক্ষীয় বৈঠকে তিনি সেই বিষয়টিকে উপস্থাপন করেছেন এবং বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি তিনি বেশ জোর দিয়ে বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এবং তিনি সেই বিষয়টি প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীর কাছে উপস্থাপন করার পাশাপাশি তিনি আরও কতগুলো যৌক্তিক তার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে দাবি তুলেছেন। বিশেষ করে আপনি জানেন যে যে বাংলাদেশের তিস্তা ব্যারেজ, তিস্তার পানির ন্যায্য পানির যে হিস্সা তা তিনি বুঝিয়ে দিতে বলেছেন। গঙ্গার পানি বন্টনে তিনি বাংলাদেশের প্রতি আরও আন্তরিক হতে বলেছেন। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ, এইটি বাংলাদেশের সাথে ভারতের চলে আসা দীর্ঘদিনের একটি সমস্যা, সেই সমস্যাটিকে আসলে কিভাবে সমাধান করা যায় তিনি সেই দাবিও জানিয়েছেন। এবং প্রেস সেক্রেটারি যেটি জানিয়েছেন যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে আসলে কথা হয়েছে। 3 দিনব্যাপী বিমস্টেক সম্মেলন থাইল্যান্ডে যে সমস্ত বিষয় এবং যে সমস্ত সিদ্ধান্তের আলোকে দিয়ে শেষ হলো, সেগুলো এখন আর আজকে অন্তত আলোচনায় নেই। দুপুরের পর থেকে বিমস্টেক সম্মেলন এখন একটি নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক, সেটি নিয়ে এখানে আলোচনা চলছে। এইটির প্রভাব আসলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আরও কতটা স্থিতিশীলতা এবং দুই নেতার এই যে সমঝোতা, সেটি যদি আরও সামনে আরও শীতল হয়, উষ্ণায়নের দিকে যায়, তাহলে একটি ভালো দক্ষিণ এশিয়া অর্থাৎ বিমস্টেক সদস্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে আরও বোঝাপড়া বাড়বে এবং বাণিজ্যিক এবং তাদের মধ্যে সম্প্রীতি বাড়লে তাদের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব বলে মনে করছেন আগত ডেলিগেটরা, এখানে দক্ষিণ এশিয়া বিশ্লেষকরা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্যাংককে। এর আগে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন মুক্ত বিশ্ব গড়ার আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে পুরো অঞ্চল হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা তার। ব্যাংকক থেকে নাজমুস সালেহের আরও একটি রিপোর্ট। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে ব্যস্ত সময় কাটান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সকাল থেকেই বেশ কয়েকটি অফিসিয়াল সেশনে অংশ নেন সরকার প্রধান। পরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন বিমস্টেকের সদস্য দেশের শীর্ষ নেতারা। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশেই দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সম্মেলনের সমাপনী দিনের বক্তব্যে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনাময় দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এবারের সম্মেলনে সামুদ্রিক পরিবহন সহযোগিতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে, যা ভূমি বেষ্টিত রাষ্ট্র ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বলেন 2000 প্রাণের বিনিময়ে নতুনভাবে জেগেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার একটি মজবুত ও স্বচ্ছ অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান ডক্টর ইউনূস। দ্রুত জাতীয় নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন। রোহিঙ্গা সংকট সমাধানে বিমস্টেককে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে বাড়বে হুমকি। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ, যার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে পথ চলা শুরু হলো বাংলাদেশের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাবে বিমস্টেক। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে আঞ্চলিক এই জোটটি, এমনই প্রত্যাশা সদস্য রাষ্ট্রগুলোর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। স্বাস্থ্যসেবায় বাংলাদেশি রোগীদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে চীন। সম্পর্কে নতুন অধ্যায়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে বেইজিং। একে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে বিদেশ নির্ভরতা নয়, দেশেই সব রোগের চিকিৎসা নিশ্চিতের পরামর্শ তাদের। বাংলাদেশেই উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন, প্রয়োজনে বিদেশি সহায়তা নেওয়া হবে। প্রসূন আশিসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর একসময় চিকিৎসার হাব হয়ে উঠেছিল ভারত। কলকাতা, চেন্নাই, দিল্লি ও বেঙ্গালুরে চিকিৎসা নিতে যেতেন বাংলাদেশি রোগীরা। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা সীমিত করে মোদী সরকার। এ অবস্থায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন। কয়েকটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেয় উন্নয়ন সহযোগী এই দেশটি। প্রধান উপদেষ্টার চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অতিমাত্রায় নির্ভরশীলতা, দ্যাট মিনস বাইরের দেশের উপর ট্রিটমেন্ট নেওয়া, এটা নিশ্চয়ই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সুখকর বিষয় না। একটা ব্যবস্থা গড়ে তোলা যাতে আমাদের বেশিরভাগ রোগী এবং বেশিরভাগ রোগের ট্রিটমেন্ট এখানে হয়। হেলথের কারণে যেই যাওয়া এবং যথেষ্ট আমাদের কি বলা হয় মূলধন এখানে খরচ করতে হয়, তাই না, সেটা কমে আসবে এবং বাংলাদেশের অর্থনীতির লাভ হবে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে চীনের বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই দুই বিশ্লেষক। চীন যেন বাংলাদেশের হেলথ সেক্টরে যেন ইনভেস্ট করে, কারণ ভারত এখানে করবে না। কারণ ভারত এখানে হেলথ সেক্টরে ইনভেস্ট করলে ভারতের লস। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের তৈরি হচ্ছে, নানাবিধ সুবিধা যদি ইনভেস্টমেন্টটা দেশের ভিতরে আসে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিকল্প দেশ নয়, বাংলাদেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার। মন্ত্রণালয়গতভাবে অবস্থানটা হচ্ছে বিকল্প দেশ করার বদলে আমরা যে সকল চিকিৎসার জন্য বিদেশে যাই সেগুলোর সুবিধা দেশে আমরা স্থাপন করতে দরকার হলে সেক্ষেত্রে আমরা সহায়তা নিয়ে করব। স্বাস্থ্য খাতে বাংলাদেশকে $250 মিলিয়ন অনুদান দেবে চীন, যার মধ্যে 100 মিলিয়ন বরাদ্দ থাকবে হাসপাতালের জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক যুদ্ধে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এগিয়ে নিতে হবে আলোচনা, অন্যদিকে নতুন বাজারে রফতানি বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূর করতে হবে বিদ্যমান প্রতিবন্ধকতা। এমন পরামর্শ দিয়েছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরো কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে। তবে নতুন বাজারগুলিতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছে
শিপিং লাইন থেকে, কাস্টম থেকে, পোর্ট থেকে, এনবিআর থেকে, গভর্নমেন্ট থেকে, এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। 2023-24 অর্থ বছরে 2 বিলিয়ন কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমেরিকার সাথে বসে ঠিক আছে, তোমাদের সাথে আমরা নেগোশিয়েট করব, তোমরা আমাদেরকে আগের পজিশনে রাখো, আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2564টি। গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ, বাস, ট্রেনে চাপ বাড়লেও স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সবার চোখে মুখে সুখস্মৃতি। তবে সার্ভার জটিলতায় 15 ঘন্টা অনলাইনে রেলের টিকিট বিক্রি বন্ধ থাকায় পড়তে হয় কিছুটা ভোগান্তিতে। আগামীকাল সড়ক ও রেলপথে সর্বোচ্চ চাপ হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে এবার ঢাকা ফেরার পালা। জীবিকার তাগিদে কর্মব্যস্ত রাজধানীতে ফিরছে মানুষ। শুক্রবার কমলাপুর রেল স্টেশনে ছিল চোখে পড়ার মতো ভিড়। ঈদের আনন্দের পাশাপাশি সবার চোখে মুখে স্বস্তির ছাপ। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং অত বেশি ভিড় ছিল না। নানু বাড়িতে গিয়ে ওখানে আমার ভাই বোন সব ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার নিয়ে ঈদ করছি। মানুষ ছুটিতে যায়, পরিবার পরিজন থাকে, আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ হয়, এটা কাজের স্পৃহা বেড়ে যায় কাজের জন্য। যদিও বিপত্তি বাধে অনলাইনে টিকিট বন্ধ থাকায়। বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা সার্ভার বন্ধ থাকায় অনেকে টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েন। এদিন কমলাপুর রেল স্টেশন থেকে বুড়িমারি, রংপুর, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়। গতকালকে রাত 8টা থেকেই আমি ট্রেনের টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু সার্ভার জটিলতার কারণে কাটতে পারতেছি না। বুড়িমারি এক্সপ্রেস 8:30-এ আসার কথা, এখন 10টা। সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতে যাই, ওনারা আমাদেরকে বলছেন অল্প সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। তো সেটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তুলনামূলক যাত্রী কম থাকায় স্বস্তির কথা জানান দক্ষিণ অঞ্চলের মানুষেরা। ম্যানেজমেন্টও অনেক সুন্দর ছিল, যাত্রী ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশনও ভালো ছিল। একসাথেই বেশ কিছুদিন থাকা হইল, এখন তাদের ছেড়ে আবার চলে যেতে হচ্ছে গন্তব্যে। সড়ক পথেও ছিল স্বাচ্ছন্দ্যের যাত্রা। চাপ বেশি না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। এবার অনেক রাস্তাঘাট ক্লিয়ার, যাত্রী চাপ আছে কিন্তু রাস্তায় কোনো যানজট নাই। ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকে আবারও ব্যস্ত হয়ে যাবে অফিস আদালত। আর শনিবার যাত্রী চাপ থাকবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঈদ কাটিয়ে কিন্তু আবার ধীরে ধীরে কর্মস্থলে ফিরে যাচ্ছে এবং সে কারণে কিন্তু পদ্মা সেতুর যে জাজিরা প্রান্ত সেখানে অনেকটা চাপ পড়েছে এবং আজকে ছুটির দিন শুক্রবার হলেও অনেকে বাড়ি থেকে ফিরে যাচ্ছেন। এই কারণে যে শনিবার থেকে কিন্তু অনেক বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে, সে কারণে কিন্তু তারা ফিরছেন এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে গেল 24 ঘন্টায় তাদের কিন্তু 28,000-এরও বেশি যান পারাপার হয়েছে আর সেখান থেকে টোল আদায় হয়েছে 2,68 লাখ টাকারও বেশি। অথচ গেল শুক্রবার যেটি ঈদে ঘরমুখো মানুষের চাপ ছিল তখন কিন্তু 4.25 কোটি টাকার টোল আদায় হয়েছিল এবং প্রায় 40,000 যান পারাপার হয়েছিল। তো কর্তৃপক্ষ বলছেন যে এই যে লম্বা ছুটি হবার কারণে কোনো হাই হুলস্থুল নেই, ধীর স্থিরভাবে কিন্তু আনন্দ হাসিতে তারা যে ঈদ কাটিয়ে ফিরছেন সেখানে কিন্তু যে টোল প্লাজায় বিশেষ চাপ, সেই চাপটি পরিলক্ষিত হচ্ছে না। এবং মোটর বাইকে যারা ছুটছেন আপনারা লক্ষ্য করছেন যে চৈত্রের দাবদাহ
সত্ত্বেও কিন্তু তারা মোটর সাইকেলে অনেকটা আনন্দ উল্লাসেই যাচ্ছেন এবং তারা এই যে যারা কর্মস্থলে ফিরে যাচ্ছেন তারা বলছেন যে অন্য সময়ের ঈদের চাইতে এইবারের ঈদটি ছিল একটু অন্যরকম। এই কারণে অন্যরকম ছিল যে এত লম্বা ছুটি কখনো তারা পাননি ঈদ উপলক্ষে, এবং এই 9 দিনের যে টানা ছুটি বা অনেকে এর চেয়েও বেশি ছুটি কাটিয়েছেন তার কারণে কিন্তু একটা বড় সময় পরিবারের সঙ্গে দিতে পেরেছেন এবং সেখানে কিন্তু তাদের আনন্দের একটা বাড়তি মাত্রা ছিল। এবং এখানকার যে পদ্মা সেতুর যে এই প্রান্তে যে 8টি টোল প্লাজার যে 8টি লেন রয়েছে সেই 8টি কিন্তু চালু রয়েছে, আর এই প্রান্তে যে 9টি টোল বুথ রয়েছে সেই 9টি পুরো সবগুলো কিন্তু খোলা রাখা হয়েছে এবং 2টিতে যেমন মোটর বাইক যাচ্ছে আর ইলেকট্রিক টোল সিস্টেম সেটিতে স্বল্প সংখ্যক যান গেল, আর অন্য সবগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড়, কখনো লম্বা লাইন আবার কখনো কিন্তু হালকা হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু দিয়ে ঈদ ফেরত মানুষের সবশেষ খবর। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ঈদের ফিরতি যাত্রার খবর জানাছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ঈদের ছুটি শেষ হলেও রয়ে গেছে উৎসবের আমেজ। বিনোদন কেন্দ্রগুলোতে এখনও ভিড় করছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হাতি দেখে উচ্ছ্বাস শিশুদের। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নামে কক্সবাজারে। ছোট্ট শিশু নাহিদা ঈদের ছুটিতে রাজধানীর লালবাগ থেকে ঘুরতে বেরিয়েছে মা বাবার সঙ্গে। এখানটায় ঘুরতে এসে অনেক আনন্দ লাগছে। খেলার রাইড আছে, সুইমিং পুল আছে, আমরা এখন যাব সুইমিং পুলে, জায়গাটা সুন্দর অনেক। ডাইনোসর, হনুমান আরও কত কি, শব্দের সঙ্গে নড়াচড়া করতে পারা বৈদ্যুতিক এই পশুগুলো দেখে শিশুদের সঙ্গে আনন্দ পাচ্ছেন বড়রাও। এই জায়গায় অনেক কিছুই আছে, বড় মানুষও ঘুরতে পারবে, বাচ্চারাও দেখতে পারবে। অনেক কিছু দেখবো, অনেক ঘুরবো, অনেক ভালো লাগবে। ছুটিতে সবাই একটু ঘোরাঘুরি, একটু রিফ্রেশমেন্টের জন্য আর কি আসা এখানে। ফ্যামিলির সাথে এসেছি, এই জায়গার যে এই পরিবেশটা এটা অনেক ভালো। গরম বাড়তে থাকায় বিনোদন কেন্দ্রে অন্যতম পছন্দ ওয়াটার পার্ক। ডিজে গানের তালে তালে বিভিন্ন রাইডের পাশাপাশি সুইমিং পুলেও মাতোয়ারা সবাই। এদিকে সকাল থেকেই জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। বাঘ, সিংহ, হাতি দেখে ছোট্ট সোনামণিদের যেন আনন্দের শেষ নেই। আমি আজকে লায়ন দেখবো, টাইগার দেখবো, খরগোশ দেখবো আর পাখি দেখবো। মাঝে মাঝে আসি। ওরা তো দেখে নেই আমার দেশে জাতীয় কি জিনিস আছে, পশু পাখি। কক্সবাজারেও পর্যটকরা মেতেছেন বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে। তিল ধারণের ঠাঁই নেই সাগর তীরে। তীব্র গরমে প্রশান্তি খুঁজে পাচ্ছেন নোনা জলে। তাসনিয়া, নিশাত মিম, সময় সংবাদ। বিনোদন কেন্দ্রগুলোতে এখন উৎসবের আমেজ। এই মুহূর্তে রাজধানীর কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ডে আছেন রিপোর্টার তাসনিয়া, নিশাত মিম। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় চন্দ্রিমা চৌধুরী এবং কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমেই যাচ্ছি মিমের কাছে। ঈদের ছুটি শেষ হলেও এখনো কিন্তু শেষ হয়নি ঈদের আমেজ, আর তাই পরিবার পরিজন নিয়ে ঈদের পঞ্চম দিনেও কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এটি ছাড়াও আজ কিন্তু সাপ্তাহিক ছুটি শুক্রবার হওয়ায় আজকের দিনটিও কিন্তু কাজে লাগাচ্ছেন তারা। কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, যা কিনা নগরবাসীর অন্যতম পছন্দের একটি বিনোদন কেন্দ্র। আমরা কিন্তু উপস্থিত আছি এই বিনোদন কেন্দ্রের অন্যতম পছন্দের একটি রাইড ওয়াটার পার্কের সামনে। এখানে আগত দর্শনার্থীদের আনন্দের এক চিলতে নমুনা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। নাচে গানে ডিজের তালে তালে ওয়াটার পার্কে কিন্তু মাতোয়ারা সবাই। এখানে প্রবেশ করে আমরা যেটি দেখতে পেয়েছি যে বাচ্চাদের প্রবেশ মূল্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত রয়েছে। এছাড়া বড়দের প্রবেশ মূল্য রয়েছে 200 টাকা। কিন্তু ওয়াটার রাইড সহ যদি এখানে দর্শনার্থীরা আসতে চান তাহলে তাদের গুনতে হবে 600 টাকা, অর্থাৎ বড়দের ক্ষেত্রে 600 টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে 300 টাকা। এখানে প্রবেশ করে আমরা আরও যেটি দেখতে পেয়েছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইডস রয়েছে যা কিনা দর্শনার্থীদের জন্য একগুচ্ছ বিনোদন সমাহার। এখানের মূল আকর্ষণ কিন্তু ইলেকট্রিক বিভিন্ন ডাইনোসর। এই ডাইনোসরগুলো কিন্তু শব্দের সাথে সাথে নড়াচড়া করে, যেটি দেখে কিন্তু দর্শনার্থীরা আমোদিত হচ্ছেন। এখানে ছোটরাও উপভোগ করছেন এই সকল রাইডসে উঠতে পেরে, দেখতে পেরে, এবং তারা কিন্তু এই মুহূর্তগুলোকে ফ্রেম বন্দি করছেন, সেলফি বন্দি করছেন। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ওয়াটার পার্কে কিন্তু একে একে সবাই আসছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ওয়াটার পার্কে ভিড় কিন্তু বেশ চোখে পড়ার মতন কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠছে এখানের ওয়াটার পার্ক। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি যে এই
দর্শনীয় স্থানটি কিন্তু ক্রমেই বেলা বাড়ার সাথে সাথে পরিপূর্ণ হয়ে উঠছে দর্শনার্থীদের মাধ্যমে। ঈদের বিনোদন কেন্দ্রের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর চিড়িয়াখানায় আছে সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সকাল থেকেই চিড়িয়াখানা খুলে দেওয়ার পর থেকে ঈদের পঞ্চম দিনেও দর্শনার্থীরা ভিড় করছে জাতীয় চিড়িয়াখানায়। তবে গেল কয়েকদিনের মতো আজ তেমন লাখো দর্শনার্থীর সমাগম না থাকলেও কিন্তু তুলনামূলক বেশ ভালোই ভিড় রয়েছে। যারা এই কয়েকদিন আসতে পারেনি তারা আজ আসছে, ঘুরে দেখছে। একই সাথে মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে যাতে বন্য প্রাণীদেরকে কেউ উত্ত্যক্ত না করে এবং হকারদের থেকে কিনে কোনো খাবার না খাওয়ায়। সেখানে বলতে চাই যে এখানে ছোটরা যেমন বড়দের সাথে এসে খুবই উৎফুল্ল আনন্দ উপভোগ করছে, একই সাথে কিন্তু বড়রাও কিন্তু তেমনই অনুভব করছে আনন্দ। বড় বড় নানান ধরনের বন্য প্রাণীদের দেখে তারাও একই সাথে খুবই আনন্দ প্রকাশ করছে। এবং আমরা দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই নাগরিক জীবনে তেমন ছুটি পাওয়ার অভাবে তারা আসলে পরিবারদের সাথে সময় কাটাতে পারে না। আজ ঈদের ছুটিতে তারা সেই সময়টি আসলে কাজে লাগাচ্ছে। একই সাথে বন্য প্রাণীর সাথে মানুষের যে একটি সঙ্গম এবং পরিচয় ঘটাচ্ছে তাদের সন্তানদের সাথে। এই চিড়িয়াখানা বলতে গেলে কিন্তু বন্য প্রাণীর সাথে নাগরিক জীবনের একটি অন্তরঙ্গ ঘটানো সহ একটা পরিচয় ঘটানোর একটি স্থান। এখানে কিন্তু প্রাণীদের প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নশীল হওয়ার জন্য বারবার দর্শনার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে। এবং বাচ্চারা সব থেকে বেশি আজ আকর্ষণ দেখা গেছে এই হাতির খাঁচার সামনে। তারা অনেকে এখানে এসে অনেকে যেতেই চাইছিলেন না। এবং একই সাথে বলতে চাই যে হাতি এবং ভোঁদড় এই দুই জায়গায় কিন্তু আজ দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে। যেমন সকলে কিন্তু আজ জানিয়ে রাখতে চাই যে এই জাতীয় চিড়িয়াখানায় কিন্তু ৩,৫০০ নানান ধরনের নানান প্রজাতির প্রাণী রয়েছে। এবং ঈদকে উপলক্ষ করে কিন্তু এখানে ২৮টি টিকিট কাউন্টার করা হয়েছিল যাতে দর্শনার্থীদের এখানে এসে কোনো সমস্যা না হয়। একই সাথে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং যাতে দর্শনার্থীরা তাদের সময়টি ভালোভাবে পার করতে পারে এর জন্য ফুড স্টলগুলোও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। মোট 5টি ফুড স্টল এখানে রাখা হয়েছে। এই মুহূর্তে কিন্তু ঈদ বিনোদনের খবরাখবর জানতে আমরা চলে যাব কক্সবাজারে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সুজাউদ্দিন রুবেল। পর্যটকের ভিড় বাড়ছে সৈকত নগরী কক্সবাজারে। এখন ভরদুপুর, এই ভরদুপুরেও কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষজনের যে চাপ সেটি আসলে কমছে না। আমরা বেলা যতই বাড়ছে মানুষ ততই বাড়ছে। বিশেষ করে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট দীর্ঘ ৩ কিলোমিটার সৈকত জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষ যেমন এখন ভরদুপুর আমরা ঠিক লক্ষ্য করছি ভরদুপুরের সাগরের যে নোনা জল, সেই নোনা জলে কিন্তু মানুষজন তারা তাদের মতো করে গোসল করছে। অনেকে আবার আমরা দেখতে পাচ্ছি ছবি তুলছে, আবার অনেকেই তাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলাফেরা করছে। এভাবে কিন্তু আনন্দ ঘন যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো পার করছে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ যেমন তারা দায়িত্ব পালন করছে, ঠিক তেমনি লাইফগার্ড কর্মী রয়েছে। লাইফগার্ড কর্মীরাও বিশেষ করে যেহেতু সমুদ্র সৈকতে 3 কিলোমিটার জুড়ে প্রায় লাখেরও বেশি পর্যটক যেহেতু সমুদ্র স্নান করছে, সেক্ষেত্রে 3টি পয়েন্ট জুড়ে যেখানে সমুদ্র স্নান করছে সেখানে আসলে পতাকা টাঙানোর পাশাপাশি লাইফগার্ড কর্মীরা ওয়াচ টাওয়ার থেকে তারা পর্যবেক্ষণের পাশাপাশি সমুদ্রে তারা রেস্কিউ বুট নিয়ে তারা সার্বক্ষণিক টহল দিচ্ছে এবং মানুষজনকে সচেতন করছে, পাশাপাশি মাইকিং করা হচ্ছে। এভাবেই কিন্তু যে পর্যটকদের যে আনন্দের যে যাতে কোনো ধরনের ভাটা না পড়ে বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য তারা সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে আমরা লক্ষ্য করছি এখানকার সৈকত পাড়ের ব্যবসায়ীরা দারুণ খুশি। বিশেষ করে এখানে ফটোগ্রাফার রয়েছে, ঘোড়াওয়ালা রয়েছে, কিটকট ব্যবসায়ী রয়েছে, তার পাশাপাশি জেটস্কি এবং যারা বিচ বাইক চালক রয়েছে তারাও বেশ তারা ব্যবসা করছে। এই ব্যবসার কারণে তারা বলছে যে তাদের রমজান মাসে যে 1 মাস পর্যটক ছিল না, যার কারণে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা এই রমজানে এই ঈদের ছুটিতে যেহেতু গত 5 দিনে প্রায় 5 থেকে 7 লাখ পর্যটকের আগমন হয়েছে, সেই ক্ষেত্রে তারা সেই ক্ষতিটা পুষিয়ে নিচ্ছেন সেই বিষয়টা বলছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। ঈদ বিনোদনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ম্যাজিক আইল্যান্ড, জাতীয় চিড়িয়াখানা এবং কক্সবাজার সমুদ্র সৈকতে। ঈদের ছুটির পর রাজধানীর বাজারে এখনও ক্রেতা ফেরেনি।
তবে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, সপ্তাহ ব্যবধানে কারওয়ান বাজারে ব্রয়লারের দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা, 20 থেকে 60 টাকা কমেছে সবজির দাম। স্থিতিশীল রয়েছে ডাল, চাল, চিনি সহ মুদি পণ্যের বাজার দর। সংকট নেই ভোজ্য তেলেও। রাজধানীর কারওয়ান বাজারে পর্যাপ্ত পণ্যের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা, তবে নেই ক্রেতার ভিড়। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা, তবে এখনো সেভাবে তৈরি হয়নি নিত্যপণ্যের বাজার থেকে পণ্য কেনার চাহিদা যোগান তত্ত্বে। তাই গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 60 টাকা কমে মিলছে পটল, বেগুন, সিম সহ বিভিন্ন সবজি। লেবু 120 টাকা ডজন ছিল, সেটা আজকে 80 টাকা 70 টাকা ডজনে চলে আসছে। বরবটি, তারপর সাজনা, ঢেঁড়স সবকিছুর দামই তুলনামূলকভাবে কম। এখন তো হাঁটতে খুব ভালো লাগছে, অন্য সময় তো অনেক ঠেলাগুতা থাকে, আর সবজির দামটাও একটু আগের চেয়ে কম। কিছুদিন বদ্ধ ছিল, প্রচুর হয়ে গেছে, দেশে আইতে পারে না, ঢাকা আমদামি হয় না, এগোতে সব দিকে সস্তা। দোকানদাররা পড়ছে এখন মাল লইয়া বিপদে। বটবটি কিনছি 10 টাকা কেজি, রাইতে বেচছি 5 টাকা কেজি, কাস্টমার নাই। রমজানের শেষ দিকে বাড়তে থাকা ব্রয়লারের দামও কমেছে বলে জানান বিক্রেতারা। ব্রয়লার বেচতেছি 195 থেকে 200 টাকা, লেয়ার মুরগিটা বেচতেছি 300-310 টাকা। দেশি মুরগিটা মার্কেটে এখনো আসে নাই। ডাল, চিনি, আটা সহ মুদি পণ্যের বাজার দর স্থিতিশীল। বিক্রেতারা জানান, ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামেই স্বাভাবিক সরবরাহ রয়েছে ভোজ্য তেলের। জিনিসপত্র মোটামুটি আছে, আগের রেটই আছে, বাড়েও নাই কমেও নাই। ঈদবাঙ্গা বাজার এখনো আমদানি হয় না জিনিসপত্রের, মোটামুটি সহনীয় আছে। চালের দাম একটু কমের দিকে আছে, যেমন ছোলাটা রমজানে ছিল 110 টাকা, এখন 100 টাকা বিক্রি হইতেছে। খেসারি একটু কমছে, বুটের ডালও একটু কমছে হালকা। বাজার ঘুরে জানা যায়, ঈদের দাম বৃদ্ধির পর বর্তমানে স্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর রিং বাঁধের কাজ আগামী 24 ঘন্টার মধ্যে শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকালে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় 5ম দিনের মতো কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এ বাঁধের কাজ শেষ হলে বন্ধ হবে গ্রামাঞ্চলে জোয়ারের পানি ওঠা। এদিকে টেকসই বেড়ি বাঁধের দাবিতে বেলা 11টায় মানববন্ধন করেন ভাঙন কবলিত বাসিন্দারা। দীর্ঘদিন মেরামত না করায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন মাদারীপুরের কালকিনি সরকারি গুচ্ছ গ্রামের বাসিন্দারা। ঝড়ে অধিকাংশ ঘরে টিনের চালা উড়ে যাওয়ায় পলিথিনের সঙ্গে ইট দিয়ে পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছেন তারা। এখন একটু বৃষ্টিতেই ভিজে যায় বিছানাসহ আসবাবপত্র আর শিক্ষার্থীদের বই খাতা, বাড়ে ভোগান্তি আর কষ্ট। যদিও বরাবরের মতো নতুন ঘর নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আপন। পূর্ব আলিপুর গ্রামের ভ্যান চালক আব্দুর রহমান মাথা গোজার ঠাঁই না থাকায় 14 বছর ধরে বসবাস করছেন মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাটের সরকারি গুচ্ছ গ্রামে। ঝড়ো বাতাসে 4 বছর আগে উড়ে গেছে তার ঘরের চালা। পলিথিন আর ইট দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করলেও ভিজে যায় বিছানাসহ ঘরের আসবাবপত্র। পরিবারে 7 সদস্য নিয়ে এখন চরম দুর্ভোগে তিনি। গদর ভাঙাচোরা ঘরে থাকতে বৃষ্টি নামলে গদর সব টিন টুন সব আলগা, জোরে বাতাস আসলে টিন এক হিসেবে নিয়ে যায়। একই অবস্থা বসবাসরত অধিকাংশ পরিবারের। এখানকার বাসিন্দাদের কেউ দিনমজুর শ্রমিক, আবার কেউ ভ্যান চালক। নিজের ঘরবাড়ি না থাকায় সরকারি এই গুচ্ছ গ্রামে তাদের শেষ ঠিকানা। কিন্তু ঘরগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় বাড়ছে আতঙ্ক। বাঙ্গা দিয়ে পানি পরে ঘরে থাকতে পারি না, সমস্যা এটা বেশি। ঘর দিয়ে পানি জোয়ারে মানে কাদা হইয়া রাস্তা থেকে ঘরে অনেক অসুবিধা হয়। চোরাই সে হিন্দা ভাঙ্গা না, হুন্দা ভাঙ্গা নাই, আমি কি করুন, চোরের ভয় থাকি। সরকার তো বলে দিতে আছি, আমরা আইতে আছে, মানুষ তো আহেন কথা নাই, এবার তো দেয় না, আমরা আশায় তো আছি। ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে জানিয়ে শিগগিরই মেরামতের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতি দ্রুত আমরা এটা মেরামত এবং সংস্কারের উদ্যোগ নিই, অথবা নতুন করে উদ্যোগ নিই, যে কোনো একটা পদক্ষেপ আমরা নিব বলে আমরা প্রত্যাশা রাখি। কালকিনির খাসেরহাটের এই গুচ্ছ গ্রামটি 2004 সালে নির্মাণ করা হয়। এখানকার 24টি ব্যারাকে 240টি ঘর রয়েছে। বসবাসের অনুপযোগী হওয়ায় বসতঘর রেখে অন্যত্র চলে গেছেন অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, শুধু
আশ্বাসের বাণীতে আটকে আছে গুচ্ছগ্রামের নতুন ঘর নির্মাণের কার্যক্রম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্যাংককে ইউনূস মোদি বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা। কথা হয় সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা প্রকল্প নিয়েও। ফলপ্রসূ আখ্যা প্রেস সচিবের। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, বিমস্টেক সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে পুরো অঞ্চল হুমকির মুখে পড়ার শঙ্কা। এবং বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ, বাস, ট্রেনে বাড়ছে চাপ। সবার চোখে মুখে সুখ স্মৃতি। সার্ভার জটিলতায় 15 ঘন্টা বন্ধ থাকার পর অনলাইনে রেলের টিকিট বিক্রি শুরু। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।